हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू आवर चैनल बेजबाबुर पाठशाला। आज আমরা ক্লাস 10 এর যে লেসন 2 ফেবেল যে কবিতাটি রয়েছে বাই রাল্ফ ওয়ালডো ইমারসন, সেই কবিতাটি আজকে আমরা প্রত্যেকটি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব এবং খুব ভালোভাবে মানে বুঝবো, যাতে আমাদের পরীক্ষার আগে পর্যন্ত এই কবিতা না আমাদের মাথা ব্যথা হয়ে দাঁড়ায়। এবার দেখো, তোমাদের সিন থেকে ইতিমধ্যেই 2025-এর যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, সেখানে তোমরা হয়তো প্রশ্ন দেখেছো যে সিন থেকে তোমাদের পড়েছিল দ্য ক্যাট এবং সি ফিভার, প্রোজ দিকে পড়েছে দ্য ক্যাট এবং পোয়েট্রি থেকে পড়েছে সি ফিভার। তাহলে প্রোজ থেকে যেহেতু আমাদের ক্যাট পড়ে গেছে, সেটা আমাদের 2026-এর জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, অর্থাৎ না পড়লেও চলে। এবং কবিতা যেটা সেটা পড়েছে সি ফিভার। তাহলে সি ফিভারটাও আমরা আপাতত বাদের লিস্টে রাখলেও মোটামুটি পারা যায়। তাহলে আমাদের বাকি যে কবিতাগুলো পড়ে রয়েছে, তার মধ্যে রয়েছে ফেবেল, তার মধ্যে রয়েছে মাই ওন টু ফ্যামিলি এবং রয়েছে স্নেল। তাহলে তোমাদের আগামী 2026 এক্সামের জন্য এই ফেবেল কবিতাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কবিতা। সুতরাং কবিতাটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে দেখে যেতে হবে। এবছর পড়ার কথা ছিল দ্য ক্যাট এবং দ্য স্নেল। দ্য ক্যাটটা পড়লেও কিন্তু দ্য স্নেলটা পড়েনি। সুতরাং তোমাদের দ্য স্নেলটাও কিন্তু সবার আগে, মানে প্রথম ইম্পর্টেন্ট যেটা বলা যাবে সেটা দ্য স্নেল। তোমাদের যে পোয়েম রয়েছে দ্য স্নেল, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুতরাং তারপরেই আমাদের ইম্পর্টেন্ট রয়েছে ফেবেল। তাহলে ফেবেল যেহেতু আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়বস্তুর মধ্যে রয়েছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, খুব মনোযোগ দিয়ে কবিতাটা পড়তে হবে এবং এখান থেকে যা যা আছে, যা যা টেক্সচুয়াল প্রশ্ন উত্তর হয়, যা যা অ্যাক্টিভিটিস রয়েছে, সমস্ত কিছুটাই কিন্তু খুব প্রথম থেকেই ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। খুব ছোট্ট কবিতা এবং খুব সহজ কবিতা। একবার যদি কবিতা ভালো করে বুঝে নাও, যে কোনো প্রশ্নের উত্তর, এমসিকিউ, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, সমস্ত কিছুটা নিজেরা ফিল আপ করতে পারবে। সুতরাং চলো আমরা দেখি ফেবেল কবিতাতে। দেখো, প্রথমেই আমরা দেখব যে ফেবেল, এখানে যে ফেবেল কথাটা রয়েছে, এই ফেবেল কথাটার মানে কি, এই ফেবেল ওয়ার্ডটার মানে কি তোমরা লিখে রাখতে পারো যে ফেবেল কথাটার মানে হচ্ছে একটা শর্ট স্টোরিকে ফেবেল বলে, একটা ছোট গল্প, শর্ট স্টোরি, যেটা টেলস আস, আমাদেরকে বলে, টেলস আস আমাদের বলে মরাল ট্রুথ, যেটা আমাদেরকে একটা নৈতিক সত্যি কথা বলে, নৈতিক সত্যি কথা বলে। তাহলে এই শর্ট স্টোরি আমরা ফেবেল বলতে পারি একটা ছোট গল্প, দ্যাট যেটা টেলস আস এ মোরাল ট্রুথ অ্যান্ড স্পেশালি the characters is animals and specially the characters is animals, এবং বিশেষ করে ক্যারেক্টার্স গুলো যেগুলো এখানে প্লে করে, এই ছোট গল্পগুলোতে যে ক্যারেক্টার গুলোকে বেছে নেওয়া হয়, সেগুলো সাধারণত কোনো না কোনো অ্যানিমালস হয়, কোনো না কোনো প্রাণী হয়। দেখো, মোরাল ট্রুথ কথাটার মানে হচ্ছে যেগুলো আমাদেরকে মোরালি কিছু শেখায়, মোরাল কথাটার মধ্যে কিছু নৈতিক শিক্ষা আমাদেরকে দেয়, কিছু নীতি শিক্ষা আমাদেরকে দেয়। অনেক গল্প আছে, সমস্ত গল্প পড়লে কিন্তু আমরা নীতি কথা কিছু পাই না। কিছু গল্প হাসির জন্য, কিছু গল্প মজার জন্য, কিছু গল্প দুঃখের জন্য, কিছু কিছু শর্ট স্টোরি থাকে, কিছু কিছু কবিতা থাকে, কিছু কিছু লাইন থাকে, যে লাইনগুলো আমাদেরকে জীবনে একটা নীতি শিক্ষা দিয়ে যায়। তাহলে যে গল্প বা যে সমস্ত কবিতাগুলো জীবনের নীতি শিক্ষা দিয়ে যায়, সেগুলোকে আমরা মোরালি ট্রুথ বলতে পারি, বা সেগুলোকে আমরা ফেবেল বলতে পারি, যেটা আমাদেরকে নীতি শিক্ষা দিয়ে যাবে। তোমরা দেখবে সবাই আমরা পড়েছি যে কচ্ছপ এবং খরগোশের গল্প, দ্য হিয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। আমরা সেই গল্প পড়লে গল্পের শেষে আমরা দেখবে একটা মোরালি, একটা ট্রুথ, যেটা নীতি শিক্ষা, সেটা আমরা কিন্তু পেয়ে থাকি। যে তুমি যখন কোনো একটা জিনিসকে ফোকাস করে নিয়েছো, সেই ফোকাসে তুমি কি রাখো, লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও। তুমি যদি খরগোশের মতো বিশ্রাম নিতে যাও, তোমার কিন্তু লক্ষ্য পূরণ করা হবে না। আলটিমেটলি কিন্তু সেই কচ্ছপ কি করেছিল, তার লক্ষ্যতে পৌঁছাতে পেরেছিল। তাহলে এই যে জিনিসগুলো যে গল্প পড়ে আমরা নীতি শিক্ষা পাই, সেগুলোকে অ্যাকচুয়ালি মোরালি ট্রুথ বলে, যেটা আমরা ফেবেল কবিতাতে পড়লে পাবো। এবং ফেবেল মানেই হচ্ছে সেটা, যে ফেবেল অ্যাকচুয়ালি রেফার্স এ শর্ট স্টোরি দ্যাট টেলস আস মোরাল ট্রুথ, যেটা আমাদের একটা মোরাল ট্রুথ বলছে। এবং এখানে ক্যারেক্টার গুলো স্পেশালি কোনো না কোনো অ্যানিমেলই নেওয়া হয়। দেখো এখানে দেখো,
অ্যানিমেলি নেওয়া হয়েছে, হেয়ার অ্যান্ড টর্টয়েজ, কচ্ছপ এবং টর্টয়েজ রয়েছে। এখানেও তোমরা দেখতে পাবো যে এখানে একটা স্কুইরেলের আছে, একটা মাউন্টেন আছে, আরো যে বিভিন্ন নীতি শিক্ষাগুলো রয়েছে, নীতিমূলক গল্প রয়েছে, সেখান থেকে স্পেশালি কি করা হয়, কোনো না কোনো অ্যানিমাল ক্যারেক্টারকে প্লে করা হয়। দেখো আমরা এবার অথর সম্বন্ধে একটু জেনে নিই। রাল্ফ ওয়াল্ডো ইমারসন কে ছিলেন? ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। একজন আমেরিকান এসেইস্ট ছিল। এসে থেকে এসেইস্ট, কথাটা কি? এসে, এসে নট জে, এসে। এসে কথাটার মানে হচ্ছে প্রবন্ধ বা রচনা। এই প্রবন্ধ বা রচনা যারা লিখে তাদেরকে বলা হয় এসেইস্ট। এসেইস্ট ছিল, একজন লেকচারার ছিল এবং কে ছিলেন? একজন কবি ছিলেন। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কঙ্কর্ড হিম অ্যান্ড ব্রহ্মা। তার কয়েকটা বিখ্যাত কবিতার মধ্যে কঙ্কর্ড হিম এবং ব্রহ্মা রয়েছে। এবার দেখো আমাদের যে নেক্সট প্যারাটা রয়েছে এখানে, সেখানে আমরা দেখতে পাচ্ছি দ্য পোয়েম, মানে এই ফেবল কবিতাটি, ডেসক্রাইবস আ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। একটা বর্ণনা দিচ্ছে, একটা কনভারসেশন অর্থাৎ একটা কথোপকথনের বর্ণনা দিচ্ছে। কাদের কাদের মধ্যে? না, একদিকে রয়েছে স্কুইরেল এবং একদিকে রয়েছে মাউন্টেন। এই দুটো প্রাণীর মধ্যে কি চলছে? একদিকে একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, একটা নির্জীব বস্তু যেটা হচ্ছে মাউন্টেন, আর একদিকে রয়েছে একটা অ্যানিমেট অবজেক্ট যেটা একটা সজীব বস্তু স্কুইরেল। দুজনের মধ্যে একটা কনভারসেশন চলছে, একটা কথোপকথন চলছে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট, স্কুইরেল কি করছে? তুলে ধরছে দ্যাট ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, এভরিথিং, প্রত্যেকটা জিনিস, লিভিং অর নন লিভিং, সেটা হতে পারে জীবিত, সেটা হতে পারে মৃত, বিগ অর স্মল, সেটা হতে পারে বড় অথবা ছোট, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস, তাদের প্রত্যেকের আলাদা আলাদা কারণ রয়েছে, ফর এক্সিস্টেন্স, তাদের অস্তিত্বের জন্য। মানে সবাই আমরা এই পৃথিবীতে যে রয়েছি, আমাদের প্রত্যেকের অস্তিত্বের জন্য কিন্তু সবার আলাদা আলাদা কারণ রয়েছে। প্রত্যেকেই যখন পৃথিবীতে রয়েছে কিছু না কিছু একটা কারণে তারা পৃথিবীতে এক্সিস্ট করছে। এবার চলো আমরা চলে আসি মূল কবিতাতে। কি বলছে দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়াল, অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ। Ban replied, "You are doubtless very big, but all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere." এবার দেখো আমরা প্রত্যেকটা লাইন যদি এক্সপ্লেনেশন করি বা এক্সপ্লেনেশন দিই, তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, এই দুটো ক্যারেক্টার এখানে রয়েছে। দ্য মাউন্টেন, আর একদিকে আমরা লিখব দ্য স্কুইরেল। একদিকে রয়েছে দ্য মাউন্টেন আর একদিকে রয়েছে দ্য স্কুইরেল। এই দুটো ক্যারেক্টার এখানে কি করবো, এই কবিতাতে দুটো ক্যারেক্টার প্লে করছে। একদিকে রয়েছে দ্য মাউন্টেন, একদিকে রয়েছে স্কুইরেল। এদের দুজনের মধ্যে কি চলছে? হ্যাড এ কোয়াল, দুজনের মধ্যে একটা ঝগড়া চলছে, একটা তর্ক বিতর্ক চলছে দুজনের মধ্যে। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার, ফর্মার কল্ড দ্য লেটার। এই লাইনটা দাগ দিয়ে রাখবে, ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটা তুলে প্রশ্ন এরকম ভাবে আসতে পারে যে এখানে ফর্মার বলতে কাকে বোঝানো হয়েছে? ফর্মার, ফর্মার কথাটার মানে আমরা বলতে পারি প্রথমে প্রথম জন। তোমরা ইংরেজিতে কিভাবে বলবে? হিয়ার ফর্মার, কোটেশন রাখবো, রেফার্স টু দ্য মাউন্টেন বলবো। লেটার, LATER, লেটার কথাটার মানে হচ্ছে পরের জন। তাহলে বলতে পারি আমরা হিয়ার লেটার, LATER, refers to the squirrel। স্যার কি করে বুঝলেন প্রথম জন রেফার? তোমরা দেখো বইয়ে প্রথম নামটি কার পেয়েছো, এখানে দেখো প্রথম লাইনে দেওয়া আছে দ্য মাউন্টেন, প্রথম মাউন্টেনকে বলা আছে, তারপরে স্কুইরেলকে বলা আছে। ওই জন্য প্রথম জন বলতে মাউন্টেনকে বোঝানো হচ্ছে, লেটার বলতে স্কুইরেলকে বোঝানো হচ্ছে। প্রথম জন পরের জনকে বলছে, অর্থাৎ দ্য মাউন্টেন টেলস দ্য স্কুইরেল, প্রথম জন পরের জনকে বলছে, মানে মাউন্টেনটি স্কুইরেলকে বলছে, পর্বতটি কাঠবিড়ালিকে বলছে। কি বলছে? লিটল প্রিগ, লিটল মানে কি জানো? ছোট্ট, আর প্রিগ, PRIG, এই প্রিগ কথাটার মানে কি? এই প্রিগ কথাটার মানে হচ্ছে একজন ব্যক্তি, পার্সন হু a person who puts on an appearance, যে সবসময় কি করে?
একটা অ্যাপিয়ারেন্স, একটা তার উপস্থিতি দেখানোর চেষ্টা করে অফ বিং মোরালি কারেক্ট, অফ বিং মোরালি কারেক্ট। মনে রাখবে যে প্রিগ বলতে একজন ব্যক্তিকে বোঝায় যে পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স, যে তার একটা উপস্থিতি বোঝানোর চেষ্টা করে অফ বিং মোরালি কারেক্ট। বিং মোরালি কারেক্ট মানে যে সবসময় নিজের মোরালি কারেক্ট, মোরালি কারেক্ট অর্থাৎ সে সবসময় নিজেকে পাণ্ডিত্য দেখানোর চেষ্টা করে, যে কোনো জায়গাতেই সে কথা বলবে, যে কোনো জায়গায়। যে এইরকম দেখবে প্রত্যেকের মধ্যে আমাদের থাকে একজন একজন করে, যে সব জায়গাতেই তাকে কথা বলতে হবে এবং সব জায়গাতে সে পাণ্ডিত্য দেখানোর চেষ্টা করে। তখন আমাদেরকে বলতে হয় বাধ্য হয়ে, তুই কি বিরাট পণ্ডিত নাকি? আমাদের মধ্যে যে প্রত্যেকের বন্ধু সার্কেল এরকম একটা বিরাট পণ্ডিত থাকে, যে সব জায়গাতে কথা বলে এবং সব জিনিসটা যেন ও বোঝে, ও জানে এবং সব জায়গাতে কথা বলবে। এবং তাকে আমরা কিভাবে, তাকে আমরা মক করে বলি, তাকে আমরা উপহাস করে বলি, বিরাট পণ্ডিত চলে আসছে, এই বিরাট পণ্ডিত চলে আসছে, এই কথাটা দেখবে বাবা মা আমাদেরকে বলে বিরাট পণ্ডিত তুই। এই যে বিরাট পণ্ডিত তুই, আমরা তো আসলে পণ্ডিত নই, তাহলে আমাদেরকে একটা কি করে বলে, একটা উপহাস করে বলে, একটা মক করে বলে, একটা মকিং করে, আমাদের উপহাস, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে বলে। এখানে কিন্তু মাউন্টেনটি স্কুইরেলকে সত্যি সত্যি পণ্ডিত বলছে না বা পণ্ডিত্য দেখানোর জন্য বলছে না, এখানে কি করছে, মক করছে, এটা উপহাসে, এটা একটা ঠাট্টার সুরে বলছে। লিটিল প্রিগ বলছে ঠাট্টার সুরে, পণ্ডিত বলে তাকে সম্বোধন করছে। কিন্তু আমরা যদি পুরো কবিতাটা পড়ে দেখতে যাই, তাহলে আমরা যখন কবিতার শেষে দেখতে পাবো এই জিনিসটা একটা আয়রনি ঘটে গেছে। আয়রনি কথাটার মানে কি? আয়রনি কথাটার মানে হচ্ছে উল্টো দিকে সত্যি ঘটে গেছে। আমরা দেখতে পাবো যে এখানে স্কুইরেল যে সমস্ত কথাগুলি বা যুক্তিগুলি দেবে প্রত্যেকটি একদম অতি বাস্তব সত্য কথা, এবং দেখে মনে হবে যে এই ছোট্ট স্কুইরেলটি সত্যি সত্যি একজন পণ্ডিত। এ কিন্তু একে পণ্ডিত বলেনি, একে ঠাট্টার সুরে পণ্ডিত বলেছে। তো সেই রকমই হচ্ছে ব্যাপারটা, এটা কিন্তু আমরা শেষে দেখতে পাবো একটা আয়রনি মানে হচ্ছে উল্টোটা ঘটে যাওয়া। একে বলেছে ঠাট্টা করে, কিন্তু আমরা সত্যি সত্যি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি দ্য স্কুইরেল হ্যাভ এ মোরালি নলেজ, তার একটা মোরালি নলেজ বা তার একটা নৈতিকগত যে জ্ঞান সেটা তার মধ্যে রয়েছে। তাহলে কি হলো, দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ, প্রথম জন পরের জনকে লিটল প্রিগ বলে সম্বোধন করলো। তখন বান রিপ্লাইড, BUN, বান, এখানে বান বলতে কাকে রেফার করা হচ্ছে, এখানে বান বলতে কিন্তু স্কুইরেলকে বোঝানো হচ্ছে। এখানে স্কুইরেলকে বান বোঝানো হয়েছে, স্কুইরেলের নাম হচ্ছে এখানে বান। বান রিপ্লাইড, স্কুইরেল এবার উত্তর দিয়েছিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, প্রশ্ন এখান থেকে আসতে পারে যে এখানে ইউ বলতে কাকে বোঝানো হয়েছে। আমরা বুঝতে পারছি এখানে ইউ বলতে কাকে সম্বোধন করে বলছে, মাউন্টেনকে। যা কিছু বলবে মাউন্টেনকে এবার বলবে, এখানে মাউন্টেনের আর কোনো মানে ভূমিকা নেই, মাউন্টেন বলে দিয়েছে, মাউন্টেনের কথা এখানেই শেষ। এবারে যা কিছু বলবে সব স্কুইরেলই বলবে, আর মাউন্টেনের কোনো এখানে ক্যারেক্টার প্লে করার কোনো কিচ্ছু নেই। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন অ্যান্ড টুগেদার। বলছে বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, অল সর্টস অফ থিংস কথার মানে হচ্ছে সমস্ত প্রকারের জিনিস, সমস্ত প্রকারের জিনিস এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন অবশ্যই নিতে হয়, ইন টুগেদার মানে হচ্ছে একসাথে। মানে বলতে চাইছে যে সমস্ত পৃথিবীতে যা যা জিনিস রয়েছে, সেটা হতে পারে বিগ অর স্মল, সেটা হতে পারে লিভিং অর নন লিভিং, যা যা প্রত্যেকটা পৃথিবীতে যা যা জিনিস রয়েছে সেটা হতে পারে বললাম ছোট বড়, বা সেটা হতে পারে লিভিং অর নন লিভিং, এবং সমস্ত রকমের আবহাওয়া, ওয়েদার কথাটা মনে হচ্ছে আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার অবশ্যই নিতে হয় একসাথে, অবশ্যই একসঙ্গে নিতে হবে, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, এই গোটা বছরটাকে তৈরি করতে গেলে, এবং এই গোটা স্ফিয়ার কথাটার মানে হচ্ছে ওয়ার্ল্ড, বিশ্ব, এই গোটা বিশ্বটাকে তৈরি করতে গেলে, স্ফিয়ার কথাটার মানে নোট করে নেবে, স্ফিয়ার মানে হচ্ছে ওয়ার্ল্ড, এই গোটা বিশ্বটাকে তৈরি করতে গেলে, একটা বছর তৈরি হতে গেলে যেমন একটা মাত্র ওয়েদার নিয়ে, শুধু ঠান্ডা বা শুধু গরম বা শুধু বর্ষা নিয়ে যেমন হয় না, সমস্ত রকমের ওয়েদারকে একসঙ্গে নিয়ে একটা ইয়ার তৈরি হয়, ঠিক একই রকম ভাবে এই সমস্ত ইয়ার, সমস্ত ওয়েদার, সমস্ত সর্টস অফ থিং নিয়ে একটা গোটা বিশ্ব তৈরি হয়েছে। And I think it no disgrace to occupy my place. And I think, এখানে I বলতে দ্য স্কুইরেল থিংস, স্কুইরেল মনে করছে, ইট নো ডিসগ্রেস,
এটা কোনো ডিসগ্রেস, কোনো অপমানজনক ব্যাপার নয়। ডিসগ্রেস কথাটার মানে হচ্ছে অপমানজনক, এটা কোনো অপমানজনক ব্যাপার নয়। টু অকুপাই মাই প্লেস, অকুপাই কথাটার মানে হচ্ছে দখল করে রাখা। মাই প্লেস মানে হচ্ছে আমার জায়গা, মাই প্লেস, আমার জায়গাটা এখানে কিন্তু দখল করে রাখাটা আমার কাছে কিন্তু কোনো অপমানজনক বা লজ্জাজনক ব্যাপার নয়। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। এটা কিন্তু অতি বাস্তব কথা। কি বলছে যে আমি যদি তোমার মতো এত বড় না হই, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, অ্যাজ ইউ মানে হচ্ছে তোমারই মতো আমি যদি এত বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও কিন্তু আমার মতো এত ছোট হতে পারবে না। আমি যেমন তোমার মতো বড় নই, তুমিও কিন্তু আমার মতো ছোট হতে পারবে না। আমরা কেউ যদি ভালো গান করি, সে যদি বলি এই তুই আমার মতো গান করতে পারবি, উল্টা দিকে সে হয়তো দেখো ভালো নাচ করতে জানে, সে যদি তোমাকে বলে তুই আমার মতো নাচ করতে পারবি, তাহলে প্রত্যেকের তো আলাদা আলাদা জায়গায় নিজস্ব একটা স্পেশাল কোয়ালিটি রয়েছে। তাহলে এই কোয়ালিটি গুলাকে উপেক্ষা করা আমাদের কারোরই কিন্তু উচিত নয়। এটা একটা বান খুব ভালো রিপ্লাই দিয়েছে যে আমি যেমন তোমার মতো বড় হতে পারবো না, তুমিও তো আমার মতো ছোট হতে পারবে না। অ্যান্ড নট হাফ সো স্প্রে, অ্যান্ড নট সো অ্যান্ড নট হাফ সো স্প্রে। স্প্রাই কথাটার মানে হচ্ছে SPRY, স্প্রাই কথাটার মানে হচ্ছে ফ্লেক্সিবিলিটি বা অ্যাজাইল, যে একটা প্রাণোচ্ছল ব্যাপার রয়েছে, যে একটা চটপটে ব্যাপার রয়েছে, সেই চটপটে ব্যাপারটা তো তোমার মধ্যে নেই। তুমি তো একটা নির্জীব বস্তু, তুমি এক জায়গাতেই থাকবে। তুমি আমার মতো এদিক ওদিক দেখবে কাঠবিড়ালি ফুরুত ফারুত করে এদিক ওদিক ছাট ছাট করে উঠে যায়। তাহলে ওদের মধ্যে কতটা এনার্জি রয়েছে, একটা এনার্জেটিক ব্যাপার থাকে, কতটা ফ্লেক্সিবিলিটি থাকে, এজিলিটি থাকে, দক্ষতা থাকে, চটপটতা থাকে, সেটা কিন্তু তার অর্ধেকটা মাউন্টেনের মধ্যে নেই। কে বলছে এটা? স্কুইরেল বলছে মাউন্টেনকে যে তোমার মধ্যে এই অর্ধেকটুকু জিনিসও নেই। I will not deny you make a very pretty squirrel track, খুব ইম্পর্টেন্ট লাইন। I will not deny, ডিনাই কথাটার মানে হচ্ছে উপেক্ষা করা। বলছে I will not deny, আমি তো ডিনাই করছি না, আমি তো উপেক্ষা করছি না। You make a very pretty squirrel track, তুমি তৈরি করো একটা খুব সুন্দর কাঠবেড়ালি পেরিয়ে যাওয়ার মতো রাস্তা, তুমি তৈরি করো তোমার বুকে, বলতে মাউন্টেন, তার বুকে বা তার পিঠে কি তৈরি করে রাখে, একটা বেশ সুন্দর কাঠবিড়ালি পেরিয়ে যাওয়ার মতো একটা রাস্তা তৈরি করে। বলছে এটা তো আমি ডিনাই করছি না। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, খুব খুব ভালো কথা। বলছে ট্যালেন্টস ডিফার, প্রত্যেকের ট্যালেন্ট কিন্তু আলাদা আলাদা জায়গায়, ডিফার মানে হচ্ছে আলাদা আলাদা রকম, ট্যালেন্টস আলাদা আলাদা জায়গায়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, প্রত্যেকটি জিনিস ভালো এবং জ্ঞানের সাথে রাখা হয়েছে। প্রত্যেকটা জিনিসকে একটা পৃথিবীতে যদি পিঁপড়েকে রাখা হয়েছে, সে পিঁপড়েটাকেও কিন্তু ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট করা হয়েছে। প্রত্যেকের এখানে কি রয়েছে, আলাদা আলাদা ভূমিকা রয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি এ ফরেস্ট অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। বলছে যদি আমি আমার পিঠে কোনো ফরেস্ট বহন করতে না পারি, এই যে বলছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট, ক্যান নট ক্যারি ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল, আমি যদি আমার পিঠে কোনো জঙ্গল বহন করতে না পারি, অন মাই ব্যাক মানে হচ্ছে আমার পিছনে, এখানে আই বলতে বুঝতে পারছো কে বলছে কথাগুলো? স্কুইরেলই বলছে। এখানে মাউন্টেন একবারই বলে দিয়েছে, মাউন্টেন একবার বলে বিপদ করে ফেলেছে। ও বিপদ করে পড়ার পর এই স্কুইরেল কিন্তু মাউন্টেনকে আর কোনো কথা বলতে দেয়নি, যা বলে গেছে সব স্কুইরেল বলে গেছে। আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, মানে স্কুইরেল বলছে আমি আমার পিঠে হয়তো কি নিতে পারবো না, কোনো জঙ্গল বহন করতে পারবো না। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও কিন্তু, নাট মানে হচ্ছে বাদাম, তুমিও কিন্তু একটা বাদাম ভেঙে কি করতে পারবে না, খেতে পারবে না। বিকজ ইউ আর অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট, তুমি হচ্ছে একটা নির্জীব বস্তু। আমি যেমন আমার পিঠে তোমার মতো এত বড় জঙ্গল বহন করতে পারবো না, তুমি কিন্তু একটি বাদাম ভেঙেও খেতে পারবে না, আর যেটা আমি খেতে পারবো। সুতরাং প্রত্যেকের ভূমিকা এবং প্রত্যেকের গুরুত্ব সবার কিন্তু আলাদা আলাদা জায়গায়। এখানে কেউ যদি আমরা আমাদের নিজস্ব যে কোয়ালিটি রয়েছে, নিজস্ব যে ট্যালেন্ট রয়েছে, সেটা নিয়ে যদি আমরা প্রাউড ফিল করি, সেটা নিয়ে যদি আমরা অন্যকে ছোট করে দেখি বা হেয় করি, সেটা কিন্তু আমাদের অবশ্যই উচিত নয়। আমাদেরকে জানতে হবে পৃথিবীতে প্রত্যেকটি ট্যালেন্টকে, পৃথিবীতে প্রত্যেকের কোয়ালিটিকে কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। আজকে যে আমি কি করছি, জুতোটা পরছি, সেই জুতোটাও কেউ না কেউ আমার কি করে দিচ্ছে, সারিয়ে দিচ্ছে বা পালিশ করে দিচ্ছে, তবেই আমি সেই জুতোটা পরে কি করতে পারছি, একটা নিজেকে প্রাউড ফিল করাতে পারছি, সেই জুতোটা অন্য কাউকে দেখাতে পারছি, দেখ আমি এত সুন্দর একটা জুতো পরেছি।
তাহলে প্রত্যেকের কিন্তু এখানে গুরুত্ব রয়েছে। যে জুতোটি সারিয়ে দিচ্ছে তারা কিন্তু গুরুত্ব অনেকটাই। কারণ একবার ভেবে দেখো, সে যদি তোমার জুতোটা সারিয়ে না দিত, সে তোমার যদি জুতোটা তৈরি না করে দিত, তুমি কিন্তু সেই জুতোটা পরতে পারতে না। তুমি সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আরেকটা জিনিস, তোমরা একটু ভালো করে যদি ভেবে দেখো, এই পরিবেশকে নোংরা করার দায়িত্ব করে কারা নিয়েছে? আমরা নিয়েছি। এবারে যারা দেখবে পরিষ্কার করে, যারা দেখবে ড্রেন পরিষ্কার করে, রাস্তা পরিষ্কার করে, তাদেরকে দেখলে এখনো এরকম অনেকে রয়েছে, এই দাঁড়াও আমাকে ছুঁয়ে দিও না। কেন ছুঁবে না? কেন? কারণ তারা তো পরিবেশকে পরিষ্কার রাখার গুরুত্ব নিয়েছে, তারা তো পরিবেশকে পরিষ্কার রাখার দায়িত্ব নিয়েছে। পরিবেশকে পরিষ্কার রাখছে তারাই, নোংরা করছি আমরা। দরকার পড়লে আমাদেরকে না ছোঁয়াটা দরকার। আমরা খাচ্ছি, ড্রেনে ফেলে দিচ্ছি, আমরা করছি এখানে ফেলে দিচ্ছি, ঝগড়া করছি, আর আমরা কি করছি? তাদেরকে বলছি আমাদেরকে গায়ে ছুঁয়ে দিও না। পরিবেশকে কিন্তু ভালোভাবে ভেবে দেখো, পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু তারাই নিয়েছে, নোংরা করার দায়িত্বটা কিন্তু নিয়েছি আমরা। এখন আমাদের মনে হতেই পারে যে তাদের জন্য তাদেরকে একটা পে করা হয়। তোমাকে যদি কেউ 200 টাকা বা আমাকে কেউ যদি 500 টাকা পে করে দিয়ে বলে যে একটু রাস্তার ড্রেনগুলো পরিষ্কার করে দিবি, আদৌ কি আমরা যাব? আমরা তো যাব না। সুতরাং এখানে প্রত্যেকের কাজ বা প্রত্যেকের যে কোয়ালিটি সবার আলাদা আলাদা জায়গায় রয়েছে। সুতরাং প্রত্যেকের কাজকে, প্রত্যেকের গুরুত্বকে রেসপেক্ট করা উচিত। মাউন্টেনের মতো শুধুমাত্র নিজের গুরুত্বটাকে নিয়ে অহংকার করাটা উচিত নয়। এই মরালিটিটাই, এই নীতি কথাটাই কিন্তু আমরা এই কবিতার থেকে পাচ্ছি। আশা করবো তোমরা কবিতাটা প্রত্যেকেই খুব ভালো করে বুঝতে পেরেছ। যদি তোমরা কবিতাটা বুঝতে পেরেছ, অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিও, এবং তোমাদের আরো যারা বন্ধু বান্ধবী রয়েছে যারা পড়াশোনা করছে তাদের সাথে ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও, যাতে করে তাদের কাছে ওই ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।